নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ শনিবার 31 তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। আসছেন পাক প্রতিনিধিরা, দ্রুত চুক্তি ভারতের সঙ্গে, কথা না শুনলে হুমকি ট্রাম্পের। বৌদির কাটা মুন্ডু হাতে হেঁটে চলেছে এক হাতে কাটারি, সাত সকালে হাড় হিম করা দৃশ্য বাসন্তীতে। শাহের সফরেও ডাক পেলেন না, অভিমান হচ্ছে কি, দিলীপ যা বললেন। পুলিশকে গাল দেওয়ার কথা ভাবতেই পারি না, সেই সময় ঘুমটা ভেঙেছে। স্রেফ একটা দায়সারা ক্ষমা প্রার্থনায় 7 খুন মাপ অনুব্রতর। দেশে নেই ইউনূস, অ্যাকশন মোডে বাংলাদেশের সেনা, আটক হলেন একাধিক নেতা। পেহেলগাঁওয়ে 6 সন্ত্রাসী বিজেপিতে যোগ দিতে পারে, তাই ধরা হচ্ছে না, বক্তা সঞ্জয় রাউত পাল্টা দিল পদ্ম শিবির। গোটা বিজ্ঞপ্তিটাই ভুল, জেনে ভুল করেছেন শুভেন্দু। এসব ব্যাপারে একদম ঢুকবেন না, নেতাদের খবরদারি বন্ধের কড়া নির্দেশ তৃণমূলের, না মানলে কঠোর ব্যবস্থা। আমরা দুজনে মিলে কি করব, দাঁড়িয়েই তো ছিলাম। শিয়ালদায় টেনে হিঁচড়ে মহিলাদের তুলে নিয়ে গেল পুলিশ। শিয়ালদহ স্টেশনে কলকাতা পুলিশকে তাড়া করলেন শুভেন্দু অধিকারী। এবার আসছে বিস্তারিত খবরে। দিল্লির কড়া প্রতিক্রিয়ার পর নিজের অবস্থানে অনড় ডোনাল্ড ট্রাম্প। ফের একবার ভারত পাকিস্তান সংঘাত থামানোর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে রীতিমতো হুঁশিয়ারি দিলেন দুই দেশকে, আগামী সপ্তাহে নাকি আমেরিকা যাবে পাক প্রতিনিধি দল। দ্রুত ভারতের সঙ্গেও চুক্তি স্বাক্ষর করতে পারে তার প্রশাসন। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আমেরিকার মসনদে সরকারের অপব্যয় কমাতে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটি নতুন দপ্তর খুলেছেন ট্রাম্প, যার মাথায় বসিয়েছিলেন টেসলা কর্তা এলন মাস্ককে। তারপরে তার কাজের মেয়াদ ছিল 30শে মে পর্যন্ত। তবে আগেই বন্ধু ট্রাম্পের প্রশাসন ছাড়েন তিনি। গতকাল শুক্রবার ওভাল অফিসে মাস্ককে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প। ফের একবার ভারত পাকিস্তান সংঘাত থামানোর দাবি করে এদিন ট্রাম্প বলেন, ভারত পাকিস্তানের রাষ্ট্রনেতারা খুবই ভালো, তারা বিষয়টি বুঝেছেন এবং সম্মত হয়েছেন, সংঘাত থামাতে রাজি হয়েছেন। আমরা অন্যদিকে অন্যদের মধ্যেও লড়াই থামিয়েছি। অন্যদের থেকে লড়াই করার ক্ষমতা আমাদের অনেক বেশি। বিশ্বের সেরা সেনাবাহিনী আমাদের হাতে রয়েছে, কিন্তু আমরা সংঘাত চাই না। প্রসঙ্গত, অতীতে একাধিকবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করার ইচ্ছে প্রকাশ করেছেন। পেহেলগাঁও হামলায় ট্রাম্পকে বলতে শোনা যায়, ভারত আর পাকিস্তান দুজনেই আমার খুব কাছের, আমার বন্ধু। কাশ্মীরে এই লড়াই 1000 বছর ধরে চলে আসছে। এই লড়াই আরও দীর্ঘস্থায়ী হবে। এছাড়া ওই সীমান্তে 1500 বছর ধরে উত্তেজনা তৈরি হয়ে আছে, যা নিয়ে নানান বিতর্কও হয়। কিন্তু বিদেশ সচিবের কথাতেও স্পষ্ট হয়ে যায়, নিজেদের সমস্যা সমাধান ভারত নিজেই করতে পারে। কাশ্মীর ইস্যুতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেব না, তা সে বন্ধু আমেরিকাই হোক না কেন। ফলে ট্রাম্প যতই বাণিজ্য চুক্তির হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান বা কাশ্মীর ইস্যুতে নাক গলানোর চেষ্টা করুন, দিল্লি সেটা মেনে নেবে না। চোখে মুখে কোনো আতঙ্ক নেই, কোনো তাপ উত্তাপ নেই। নির্দ্বিধায় হেঁটে চলেছেন এক যুবক, হাতে কাটা মুন্ডু, ঝরছে কাঁচা রক্ত। সাত সকালে এমনই দৃশ্য দেখে শিউরে উঠলেন বাসন্তীর বাসিন্দারা। শনিবার সকালে এমনই হাড় হিম করা দৃশ্য দেখল সেখানকার মানুষ। দক্ষিণ 24 পরগনার 6 নম্বর ভরতগড়ের এই ঘটনা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই যুবকের হাতে যে মহিলার মুন্ডু দেখা যাচ্ছে, তিনি সম্পর্কে যুবকের বৌদি। অভিযুক্তের নাম এবং পরিচয় জানা যায়নি এখনো। মনে করা হচ্ছে চপার দিয়ে খুন করে মহিলার ধর থেকে মুন্ডু আলাদা করে ফেললেন যুবক। তারপরেই সেই রক্তাক্ত মাথা নিয়ে সোজা থানায় চলে যান। কি কারণে এভাবে খুন করলেন তিনি, তাও স্পষ্ট নয়। গত বছর পূর্ব মেদিনীপুরের পটাশপুরেও দেখা গিয়েছিল এই একই রকম ঘটনা। এক ব্যক্তি স্ত্রীকে কুপিয়ে খুন করে দেহ থেকে মাথা আলাদা করে হাঁটছিলেন রাস্তায়। পুলিশের জন্য অপেক্ষা করতে থাকেন তিনি, পরে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও বাসন্তীর ঘটনা উস্কে দিচ্ছে নদিয়ালের স্মৃতি। বেশ কয়েক বছর আগে কলকাতার নদিয়ালে এইভাবেই এক যুবককে বোনের কাটা মুন্ডু হাতে হেঁটে যেতে দেখা গিয়েছিল। পরে জানা যায়, অনার কিলিং হিসাবেই নিজের বোনকে হত্যা করেছিলেন ওই যুবক। বছর ঘুরলেই রাজ্যে অমিত শাহ আসছেন, অথচ কোথাও কেন্দ্রীয় নেতৃত্বের পাশে দেখা নেই দিলীপ ঘোষের। সেই নিয়ে বঙ্গ বিজেপিতেই বিভাজন চোখে পড়ছে। সেই নিয়ে আবারও সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন বিজেপির একদা রাজ্য সভাপতি। কোথাও কি অভিমান জমেছে তার মনে? উত্তর দিলেন অকপটে। সেখানে শাহের আগমন প্রসঙ্গে শনিবার কলকাতায় পা রাখছেন শাহ। রাতে বাইপাসের ধারের একটি হোটেলে থাকবেন তিনি। রবিবার পর্যন্ত সব মিলিয়ে 3টি কর্মসূচি রয়েছে। পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতেও দেখা যাবে শাহকে। তাকে স্বাগত জানাতে বিজেপির অন্দরে চরম তৎপরতা দেখা গেলেও দিলীপকে দেখা যাচ্ছে না কোথাও।
সেই নিয়ে জল্পনার মধ্যে আজ দিলীপের একেবারে বাড়ির কাছের হোটেলে উঠছেন শাহ। সেখানেই কি তাহলে দেখা যাবে তাকে? তাকে কি ডাকা হয়েছে? জবাবে দিলীপ বললেন, না, বড় নেতারা না ডাকলে আমি যাই না। বড় নেতাদের মান সম্মান আছে, তারা যাদের ডাকেন তারা যায়, আমি প্রয়োজনে যাই। আমার প্রয়োজন হয় না, নিজের সংগঠনের কাজ করি। প্রয়োজনে পড়লে তারা ডাকেন, কি করতে হবে বলেন, আমি তা পালন করি মাত্র। বৃহস্পতিবার মোদি যখন আলিপুরদুয়ারে এই নিয়ে দিলীপের মতামত চাওয়া হয়েছিল, সেই সময় দিলীপের বক্তব্য ছিল, কে অবদান স্বীকার করলো কে অস্বীকার করলো তাতে কিছু যায় আসে না। দিলীপকে মোদির সভায় না ডাকা নিয়ে সেই সময় দায় এড়াতে দেখা যায় শুভেন্দুকে। শাহ সমীপেও কেন ডাক পেলেন না দিলীপ, বিজেপির তরফে এখনো কিছুই জানানো হয়নি। পুলিশ আধিকারিকদের অশ্লীল ভাষায় হুমকি দিয়ে বিতর্কে অনুব্রত মণ্ডল। দলের বার্তায় পর স্রেফ একটা দায়সারা ক্ষমা প্রার্থনা জানিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। দায়সারা এই ক্ষমা প্রার্থনাতেই কি 7 খুন মাফ হয়ে যাবে? পুলিশকে এই ভাষায় গালিগালাজ হুমকি দিয়েও স্রেফ ক্ষমা চেয়ে পার পাওয়া যায়? থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি, একজন সরকারি আধিকারিককে অকথ্য গালিগালাজ, এমন গালিগালাজ যা বিপ ছাড়া টেলিভিশনে সম্প্রচার করা যায় না। অনুব্রত মণ্ডলের এই কদর্য কথোপকথন সামনে আসার পরেই ছিছি পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, কখন গ্রেপ্তার হবেন অনুব্রত মণ্ডল? কিন্তু এত কিছুর পর অনুব্রত মণ্ডল কি করলেন? দলের বার্তার পর স্রেফ একটা দায়সারা ক্ষমা প্রার্থনা জানিয়ে আবার নতুন করে প্রশ্ন উঠছে। অনুব্রত মণ্ডল বলেছেন, পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশ গাল দেওয়ার কথা আমি কোনোদিনই ভাবতে পারি না। পুলিশকে গাল যদি কেউ দেয় আমি তাকে অপমান করি। প্রশ্ন উঠছে, এইসব গালিগালাজের জন্য কোনো যুক্তি হতে পারে? কোনো বোধবুদ্ধি সম্পন্ন মানুষ এই কদর্য ভাষা ব্যবহার করে তার জন্য আবার যুক্তি দিতে পারেন? অনুব্রত মণ্ডল দুঃখ প্রকাশ করে, প্রথম যে চিঠিটি দেন তাতে দুঃখিত বানানটি অবধি ভুল। পরে আবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে তিনি একটি চিঠি দেন, সেটিও সমান দায়সারা। দেশে যখন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফরে রয়েছেন, তখনই বাংলাদেশে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। দিনাজপুরের পার্বতীপুরে চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন জাতীয় ভারতীয় নাগরিক পার্টির এক নেতা। ধৃত নেতার নাম তারিকুল ইসলাম, যিনি পার্বতীপুর উপজেলা এনসিপির একজন সংগঠক। এই গ্রেপ্তারি দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সম্প্রতি এনসিপি নেতাদের সেনাবাহিনীর বিরুদ্ধে করা নেতিবাচক মন্তব্যের পরিপ্রেক্ষিতে অভিযোগ উঠছে, বৃহস্পতিবার রাত্রে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মিঠাপুকুর ফুলবাড়ি রোডে এনসিপি নেতা তারিকুল ইসলাম চাঁদাবাজি করছিলেন। রাত 7:45 নাগাদ মালবাহী দুটো ট্রাক কয়লাখনি থেকে বের হলে কয়লাখনি মধ্যপাড়া সড়কের রসুলপুর নামক এক এলাকায় সেগুলিকে আটকে চাঁদাবাজির খবর দ্রুত সেনাবাহিনীর কাছে পৌঁছায়। পার্বতীপুরের দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তারিকুল ইসলামকে হাতে নাতে আটক করেন। এরপর ধৃত এনসিপি নেতাকে পার্বতীপুর মডেল থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই গ্রেপ্তারি ভবিষ্যতে এনসিপির স্থানীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক আরও বাড়িয়ে তুলতে পারে। এই ঘটনা জাতীয় পর্যায়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত শুক্রবার পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসবাদীদের সম্পর্কে একটি বড় দাবি করেছেন। তিনি বলেছেন যে একদিন এই 6 সন্ত্রাসী এখনো পর্যন্ত ধরা পড়েনি, কারণ তারা যোগ দিতে পারেন বিজেপিতে। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক প্রাণ হারান। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, পেহেলগাঁও হামলার 6 সন্ত্রাসীকে ধরা যাচ্ছে না, কারণ একদিন বিজেপি অফিস থেকে আপনি একটি প্রেস নোট পেতে পারেন যেখানে বলা হবে ওই 6 জন বিজেপিতে যোগ দিয়েছে। উল্লেখ্য, পেহেলগাঁও সন্ত্রাসী হামলাটি পাকিস্তানের লস্কর-ই-তৈবার মুখোশধারী সন্ত্রাসী সংগঠন টিআরএফ এর সন্ত্রাসীরা চালিয়েছিল। অনেকে সন্ত্রাসী হঠাৎ করে পর্যটকদের উপর আক্রমণ করে এবং তাদের উপর গুলি চালিয়ে হত্যা করে। প্রথমে সন্ত্রাসী লোকেদের তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করে তারপরে তাদের দেহের কাছে গুলি করা হয়। সম্প্রতি সঞ্জয় রাউত বলেছিলেন যে অপারেশন সিন্দুরের পরে কেন্দ্র বহুদলীয় সাংসদের প্রতিনিধি দলকে অনেক দেশে সফরে পাঠিয়েছে। এই প্রতিনিধি দল সেই সমস্ত দেশে গিয়েছে যাদের ভারত পাকিস্তান ইস্যুর সাথে কোনো সম্পর্ক নেই। সঞ্জয় রাউতের দাবি, সরকার বাস্তবতার চেয়ে প্রদর্শনীতে বেশি আগ্রহী। একটি আঞ্চলিক সংবাদ চ্যানেলের সাথে কথা বলতে গিয়ে রাউত জিজ্ঞাসা করেন, ভারত ও পাকিস্তানের ইস্যুর সাথে যাদের কোনো সম্পর্ক নেই সেই সব দেশে প্রতিনিধি দল পাঠানোর কি প্রয়োজন? তিনি কল্যাণী শিবসেনা সাংসদ শ্রীকান্ত সিন্ডের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের কথা উল্লেখ করে বলেন, লাইবেরিয়া, কঙ্গো, সিয়েরা লিওনের মতো দেশগুলিতে নির্বাচন গুরুতর প্রশ্ন উত্থাপন করে। এদিকে সঞ্জয় রাউতের বক্তব্যের পর বিজেপির রাম কদম বলেন, এটি একটি সম্পূর্ণ হাস্যকর মন্তব্য এবং এটি আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি অপমান।
নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ বিধিতে একাধিক বদল করা হয়েছে, আর নিয়োগ বিধিতে বদল নিয়ে বিতর্ক বেঁধেছে। এবার এই নিয়ে মুখ খুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করলেন তিনি। তার দাবি, জেনে বুঝে বিজ্ঞপ্তিতে ভুল করা হয়েছে। এবারে নিয়োগ বিধিতে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে এবারে লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের। 2016 সালে যা ছিল 55 নম্বর। 2016 সালে শিক্ষাগত যোগ্যতার জন্য 35 নম্বর ছিল, এবার তা হবে 10 নম্বর। 2025 সালে নিয়োগ বিধিতে জানানো হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নম্বর রাখা হয়েছে। লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর রয়েছে। এই দুটো ক্ষেত্রে কোনো নম্বর 2016 সালে ছিল না। নতুন নিয়োগ বিধি নিয়ে আইনজীবী তথা প্রবীণ বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, 2016 সালে নিয়মের বাইরে গিয়ে পরীক্ষা নিলেই তা বাতিল হবে। এবার একই সুর শোনা গেল শুভেন্দুর গলায়। শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, গোটা বিজ্ঞপ্তিটাই ভুল এবং জেনে বুঝে ভুল করেছেন। সিদ্ধার্থ মজুমদারকে ঘরে ঢুকিয়ে এবং ব্রাত্য বসু ও বিনোদ কুমারকে ফ্রিজে ঢুকিয়ে নিজেই এটা করেছেন। কোর্ট হবে এবং কোর্ট বেআইনি কাজে বাধা দেবে, তখন উনি বলবেন এই তো করতে গিয়েছিলাম, কোর্ট আটকে দিয়েছে। আর সুপ্রিম কোর্টে বলবেন কোর্ট হয়েছে, আরেকটু সময় দিন, যেভাবে হোক পার করতে হবে এপ্রিল মাসটা। নিয়োগ দুর্নীতি থেকে শিক্ষা নিয়ে বেসরকারি ক্ষেত্রেও নেতাদের খবরদারি বন্ধের কড়া নির্দেশ দিল তৃণমূল কংগ্রেস। দলের তরফে স্পষ্ট বার্তা, বেসরকারি সংস্থায় নিয়োগের ক্ষেত্রেও কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। শ্রমিক সংগঠনের মাধ্যমে এই বার্তা রাজ্যের সর্বত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রে খবর, সরকারি ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতি আগেই ঘোষণা করা হয়েছিল। এখন বেসরকারি ক্ষেত্রেও সেই নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে। দুর্গাপুর ও হলদিয়ার মতো শিল্পাঞ্চলগুলিতে এই বিষয়ে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই দুই শিল্পাঞ্চলের সাংগঠনিক চেহারা বদলে দিয়েছেন। শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতিকে শিল্পাঞ্চলের কোর কমিটির মাথায় বসানো হয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বেসরকারি সংস্থায় নিয়োগের কোনো রকম সুপারিশের অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি রাজ্য সভাপতির বিরুদ্ধেও যদি সুপারিশের অভিযোগ ওঠে, তাহলে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারকে অভিযোগ জানাতে বলা হয়েছে। শিল্পাঞ্চলগুলিতে গেট পাস বন্ধ করে বায়োমেট্রিক ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের এই কঠোর পদক্ষেপ শিল্পাঞ্চলগুলিতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সুনিশ্চিত করবে বলে মনে করা হচ্ছে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। আর এদিন পথে নামলেন চাকরিহারা শিক্ষকরা। আন্দোলনরত চাকরিহারা শিক্ষকরা বলেই দিয়েছিলেন তারা আর পরীক্ষা দিতে চান না, তারা হকের চাকরি ফেরত পেতে চান। শুক্রবার শিয়ালদাহ থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক চাকরিহারা শিক্ষকদের। এদিন তাই নজিরবিহীন পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল শিয়ালদাহ চত্বর। পুলিশের স্পষ্ট ঘোষণা, অনুমতি নেই, জমায়েত করবেন না, করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হকের চাকরি ফেরত পেতে চেয়ে যে মিছিলের কর্মসূচি ছিল, তার আগেই পুলিশের ধরপাকড় করে তুলল প্রিজন ভ্যানে। অভিযোগ, বেশ কিছু ক্ষেত্রে দেখাই হলো না কে আন্দোলনে এসেছেন কে আসেননি। আন্দোলনরতরা আগেই ঘোষণা করেছিলেন অর্ধনগ্ন অবস্থায় মহা মিছিল করা হবে। সেই কর্মসূচি শুরুর আগেই শুরু হয়ে গেল উত্তেজনা। মিছিল শুরুর আগেই রাস্তায় অপেক্ষারত চাকরিহারাদের তুলে নিয়ে গেল পুলিশ। আমায় কেন তুলে নিয়ে যাচ্ছেন, আমি কি করেছি বলেও চিৎকার করলেন। সেই প্রশ্নের উত্তরও মিলল না। তার আগেই তাদের ঠাঁই হলো প্রিজন ভ্যানে। রেলওয়ে স্টেশন এবং মেট্রো স্টেশনের বাইরে একেবারে তীক্ষ্ণ দৃষ্টিতে অপেক্ষা করছিলেন পুলিশ কর্মীরা। কাউকে দেখে সন্দেহ হলেই জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি কি 2016 সালে প্যানেলের চাকরি প্রার্থী, চাকরিহারা? এবং তারপরে সূত্রের খবর, মোবাইলে 2016 প্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখা মাত্রই অভিযোগ তাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে। একজনের অভিযোগ, তিনি আন্দোলনের জন্য আসেননি, তিনি বিকাশ ভবনে যাচ্ছিলেন, কিন্তু তাকেও সন্দেহভাজন মনে হয় পুলিশের, তাই কথা শোনা হয়নি, তোলা হয় পুলিশের গাড়িতে। এমনই অভিযোগ জানাচ্ছেন অনেকেই। শুক্রবার সকালে শিয়ালদহ রেল স্টেশনে চাকরিহারাদের জমায়েতে দেখা গিয়েছিল ব্যাপক উত্তেজনা। রেল স্টেশনে ঢুকে খুঁজে খুঁজে প্রতিবাদীদের বের করে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। সন্ধ্যা পর্যন্ত রেল স্টেশনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল, কিন্তু পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছে যেতেই ছবি বদলে যায়। কলকাতা পুলিশের যে কর্মীরা স্টেশনে ঢুকে আন্দোলনকারীদের চিহ্নিত করে ধরে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, তাদের কার্যত তাড়া করে বের করে দেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিল আরপিএফ। কলকাতা পুলিশকে রেল স্টেশন চত্বর থেকে বের করে দেওয়ার জন্য আরপিএফ কর্তাদের কাছে আবেদন জানান শুভেন্দু। তারপরে চত্বরে বিশাল সংখ্যক কলকাতা পুলিশের উপস্থিতি দেখে তিনি স্টেশনের সামনের গেটে বসে পড়েন এবং কলকাতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়, শিক্ষকদের মারলে কেন, কলকাতা পুলিশ তুমি জবাব দাও প্রভৃতি স্লোগান তোলেন। শেষে ভাগো ভাগো বলে রেল স্টেশন চত্বর থেকে তিনি কলকাতা পুলিশকে হটিয়ে দেন।
শিয়ালদহ থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। এদিন সকাল 11টা নাগাদ তারা শিয়ালদহ স্টেশনে জমায়েত করেন, কিন্তু রেল স্টেশনে ঢুকে তাদের খুঁজে খুঁজে বের করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। তীব্র প্রতিবাদ জানান প্রতিবাদীরা। এরপর দুপুরে বিকাশ ভবনের সামনে অর্ধনগ্ন প্রতিবাদ চাকরিহারারা, সেখানেও পুলিশ তাদের টানতে টানতে প্রিজন ভ্যানে তোলে। সেই সময় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়, তাতে কয়েকজন মহিলা এবং পুরুষ চাকরিহারারাও জখম হন বলে জানা গিয়েছে। পুলিশের এই ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।